আইনের আড্ডায় স্বাগত জানাচ্ছি। আমি এইচ.এম. মশিউর রহমান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, পাওয়ার অফ অ্যাটর্নি। আমাদের দেশের অনেকের এই পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে জানার অনেক বেশি আগ্রহ। আহ, আহ, তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা হচ্ছে মানে সকল একেবারে হচ্ছে আহ, শূন্য থেকে টপ পর্যন্ত সবার জন্য আজকের আমাদের এই ভিডিওটা। পাওয়ার অফ অ্যাটর্নি সাধারণত ৪ ধরনের। তো আমি যে বললাম যে সাধারণত ৪ ধরনের, হয়তো বই পুস্তক আপনারা অনেকে ঘাঁটতে যাবেন, সেখানে পাবেন না। এটা আমি আমার প্র্যাকটিক্যাল যে এক্সপেরিয়েন্সের জায়গাটা সেখান থেকে বলছি। এবারে ধরনগুলোতে আমরা একটু চলে যাই। আহ, অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি, বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি, সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি এবং বৈদেশিক বা ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি। শুরুতেই আমরা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে কিছু কথা বলবো। অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি কি, সেটা আমরা কখন প্রথম দেখি? কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনুকূলে অথবা কোনো ব্যক্তি তার কোনো সম্পত্তি ডেভেলপ করার জন্য ডেভেলপারকে যে পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করে থাকে, সেটাকে বলা হয় অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। তো এই জায়গাটা একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে এই পাওয়ার অফ অ্যাটর্নিতেও একটা নির্দিষ্ট সময় থাকে, কিন্তু তারপরেও এই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে বলা আছে যে পর্যন্ত ওই উদ্দেশ্যটা ফুলফিল না হয় সে পর্যন্ত এটা বলবৎ থাকবে। এই জন্যই হচ্ছে এটা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। আমি একটু উদাহরণস্বরূপ বলি। কোনো জমির মালিক তার জমিতে একটি বিল্ডিং ডেভেলপ করার জন্য কোনো ডেভেলপারকে পাওয়ার দিয়েছে, বলল যে আমার এই পাওয়ারের মেয়াদ হচ্ছে ৩ বছর। তো ৩ বছর পরে হচ্ছে ডেভেলপার এটা সম্পন্ন করতে পারে না, বা সম্পন্ন করলেও ডেভেলপার তার যে অংশগুলো, যেগুলো বেচা বিক্রি করার তার অ্যাবসলিউট অধিকার আছে, সেগুলো উনি ৩ বছরের ভিতরে বিক্রি করতে পারলো না। তো আইন বলে দিয়েছে ওনার উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত এটা বলবৎ থাকবে। এই জন্যই এটাকে বলা হচ্ছে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। এবারে বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি, বিশেষ কোনো উদ্দেশ্য পূরণ করতে কাউকে কোনো পাওয়ার দেওয়া হয়েছে, সেই পাওয়ারটাকে বলা হচ্ছে বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি। অর্থাৎ ওই কার্যটা সম্পন্ন হয়ে যাবে, পাওয়ারটা অ্যাবলিশড হয়ে যাবে। আমি আমার ওয়াইফকে একটা পাওয়ার দিয়েছি, তুমি এই জমিটা বিক্রি করবে আমার পক্ষে। এই জমিটা বিক্রি হয়ে গেছে, পাওয়ারটা অ্যাবলিশড। এই যে বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি এবং অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি, এর বাইরে আর অন্য যত ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি আছে সবগুলোকে বলা হচ্ছে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি। এর বাইরে আরেকটি পাওয়ার অফ অ্যাটর্নি আছে, যেটাকে বলা হচ্ছে বৈদেশিক বা ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি। এটা নিয়ে আমার কাছে অনেক ধরনের প্রশ্ন আসে। আমার অনেক ক্লায়েন্টস, তাদের প্রশ্ন আছে, অনেক ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের এক্সিকিউটিভদের প্রশ্ন আছে, অনেক সরকারি কর্মকর্তাদের প্রশ্ন আসে। তো এইটা একটু বড় আকারে বলতে চাই, পুরো প্রসেসটা একটু বলতে চাই। এটা পুরো ৯০ দিনের একটা প্রক্রিয়া, অর্থাৎ ৩ মাসের একটা প্রক্রিয়া। প্রক্রিয়াটা হচ্ছে এরকম। আমার আমার কোনো কাজিন হচ্ছে অস্ট্রেলিয়াতে বসবাস করে। তো ওনার একটা জমি আছে আমাদের বাংলাদেশে। তুমি অস্ট্রেলিয়া থেকে আমাকে ফোন করলো যে এই জমিটা দেখাশোনা রক্ষণাবেক্ষণের জন্য আমি তোমাকে নিযুক্ত করতে চাই। তো সেক্ষেত্রে আমাকে যে প্রক্রিয়াটা অনুসরণ করতে হবে, আমি প্রথমেই একটি পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করে বৈদেশিক যে কুরিয়ার সার্ভিস গুলো তার মাধ্যমে হচ্ছে আমি আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। পাঠানোর পরে অস্ট্রেলিয়াতে যে বাংলাদেশ এম্বাসি আছে, উনি এম্বাসির সামনে উপস্থিত হয়ে ওনার স্বাক্ষরটা প্রদান করবেন, এবং এম্বাসিতে যে কর্মকর্তার সামনে উনি স্বাক্ষর প্রদান করবেন, সেই কর্মকর্তা আবার হচ্ছে ওনাকে আইডেন্টিফাই করবে, তার একটা স্বাক্ষর প্রদান করবে তারিখ সহ। তারপরে এই পাওয়ার অফ অ্যাটর্নিটা আবার হচ্ছে ওই বৈদেশিক যে কুরিয়ার সার্ভিস, সেই কুরিয়ার সার্ভিস গুলো আবার আমার কাছে চলে আসবে। আমার কাছে আসার পরে আমি এটা নিয়ে যাব হচ্ছে ফরেন মিনিস্ট্রিতে। ফরেন মিনিস্ট্রিতে গিয়ে আমি এটা অথেন্টিকেট করব আমার ভাই
অস্ট্রেলিয়াতে যে কনসুলারের সামনে উপস্থিত হয়ে এটা স্বাক্ষর করা দরকার ছিল, সেই কনসুলারের সামনে উপস্থিত হয়ে এটা সে স্বাক্ষর করেছে কিনা, সেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অস্ট্রেলিয়াতে যোগাযোগ করা হবে যে মিস্টার এক্স আপনার সামনে উপস্থিত হয়ে স্বাক্ষর করেছিল কিনা। এরপর যদি উনি অথেন্টিকেট করে যে হ্যাঁ ওনার সামনে উপস্থিত হয়ে এই ব্যক্তি এটা সম্পন্ন করেছে, তখন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তা এটা অথেন্টিকেট করবে, উনি আবার স্বাক্ষর সহ একটা নাম্বার এখানে দিবে, স্মারক নাম্বার দিবে। তারপরে এখানকার কার্যক্রমটা শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে এটা ওনারা আবার আমাকে দিয়ে দিবে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়ার জন্য। জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আবার একটা কাজ আছে। জেলা প্রশাসকের কার্যালয় হচ্ছে এইটা রিসিভ করার পরে যেই এসিল্যান্ডের অধিক ক্ষেত্রে হচ্ছে আমার এই জমিরও মানে আমার কাজিনের জমির অবস্থান, সেই এসিল্যান্ডে উনি ভেরিফাই করতে পাঠাবে এই জমির অবস্থান ঠিক আছে কিনা, মালিকানা ঠিক আছে কিনা, সেগুলো দেখার জন্য। এসিল্যান্ড যে রিপোর্ট দিবে সেই রিপোর্টের উপরে ভিত্তি করে জেলা প্রশাসকের কার্যালয় থেকে 18 স্টাম্প লাগিয়ে দেওয়া হবে একটি স্মারক নম্বর সহ। এরপরে এটা নিয়ে আমি চলে যাব হচ্ছে সাব রেজিস্ট্রি অফিসে নিবন্ধনের জন্য। তারপরে সাব রেজিস্ট্রি অফিস এটাকে নিবন্ধন করে দিবে যথারীতি। এই যে পুরো সার্কেলটা এটা 90 দিনের মধ্যেই হইতে হবে। যদি 91 দিনও হয়ে যায় তাহলে পুরো প্রক্রিয়াটা আবার নতুন করে শুরু করতে হবে। এটা হচ্ছে বৈদেশিক বা ফরেন পাওয়ার অফ অ্যাটর্নির টোটাল সার্কেলটা। তাহলে আমরা 4 ধরনের যে পাওয়ার অফ অ্যাটর্নির কথা বলেছিলাম শুরুতেই, 4টা ধরন আমি বিশ্লেষণ করলাম। এবার আইনে আসি। কোন আইন অনুযায়ী হচ্ছে আমি পাওয়ার অফ অ্যাটর্নি আমাদের দেশে দেয়া হয়। বর্তমানে আমাদের দেশে পাওয়ার অফ অ্যাটর্নি আইন 2012 এবং অধ্যাদেশ 2015 অনুযায়ী পরিচালিত হচ্ছে। এর আগে যে আইনটা ছিল সেটা হচ্ছে 1882 সালের, ওটাকে অ্যাবলিস্ট করে 2012 সালে আইনটাকে অ্যামেন্ড করা হয়েছে এবং এটা বিধি এসছে 2015 সালে। অ্যাটর্নি নিয়ে সংক্ষিপ্ত যেটা বলার চেষ্টা করেছি, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা আবার চেষ্টা করব আরো বড় ভাবে এই বিষয়টা নিয়ে বলার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ আইনের আড্ডায় থাকার জন্য এবং চোখ রাখুন আগামীকালকে পরবর্তী আকর্ষণের জন্য। সবাইকে